ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম, স্কুল ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি পর্ব 7। গত 2 পর্বে আমি তোমাদের দেখিয়েছি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলের একদম লাস্ট পর্বে আমি তোমাদের দেখিয়েছি যে আমাদের পৃথিবী পৃষ্ঠে মাধ্যাকর্ষণ বলের মান কেমন। পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতার উপরে ওঠা যায় তাহলে বলের মান এই মাধ্যাকর্ষণ বলের মান কেমন পরিবর্তন হবে বা মাধ্যাকর্ষণ ত্বরণের মান কেমন পরিবর্তন হবে, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় যাওয়া যায় তাহলে আমাদের মাধ্যাকর্ষণ বলের মান ও মাধ্যাকর্ষণ ত্বরণের মান কিভাবে পরিবর্তন হবে। তো এই পর্বে আমি তোমাদের দেখাবো আমাদের মৌলিক বলের আরও 3টা বল রয়েছে, সেই 3টা বল সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে মহাকর্ষ বল আমরা কি পেলাম? যে মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ বল, কারণ যেই 2টা বলের মধ্যে মহাকর্ষ বল কাজ করে সেটা সেই বলের ধর্মটা সবসময় কি আকর্ষণধর্মী হয়। তাহলে মহাকর্ষ বল হচ্ছে সবসময় আকর্ষণধর্মী বল, এবং এই মহাকর্ষ বলের পাল্লা কত দূর? অসীম পর্যন্ত। অর্থাৎ 2টা বস্তু যেখানেই থাকুক না কেন, এই মহাবিশ্বের যেখানেই থাকুক না কেন, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত। এই মহাকর্ষ বলের মান কতটুকু হবে? অনেক বেশি হবে, অনেক কম হবে, নাকি মিডিয়াম হবে? মহাকর্ষ বলের মান হচ্ছে খুবই নগণ্য। যে 2টা বস্তুর মধ্যে যেই মহাকর্ষ বল কাজ করে তাদের মান হচ্ছে খুবই কম, একদম নগণ্য, উপেক্ষা করা যায়। তাহলে এখন চলো আমরা হচ্ছে তড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল নিয়ে আলোচনা করি। তো বিদ্যুৎ চুম্বকীয় বল, সেখানেও মহাকর্ষ বলে কি ছিল? 2টা বস্তু ছিল, কিন্তু বিদ্যুৎ চুম্বকীয় বলে 2টা বস্তু না, 2টা আদান থাকবে, 2টা আদান বা চার্জ থাকবে। 2টা চার্জের মধ্যে একটা কাজ করবে, একটা বল কাজ করবে। সেই বলটা হতে পারে আকর্ষণধর্মী অথবা হতে পারে বিকর্ষণধর্মী। তাহলে এই তড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল শেখার আগে চার্জ কি বা আদান কি আমরা সেই জিনিসটা শিখে নিই। আচ্ছা, চার্জ বা আদান হচ্ছে, দেখো আমি আদান কি? আদান হচ্ছে একটা বস্তুকে যদি আমি অন্য একটা বস্তুর কাছাকাছি নিয়ে আসি, একটা বস্তুকে যদি আমি অন্য একটা বস্তুর কাছাকাছি নিয়ে আসি, তাহলে সেই বস্তুটা ওই বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করবে নাকি ইলেকট্রন দান করবে, সেই ধর্ম। আদান হচ্ছে কি? যে একটা বস্তুকে যদি আমি অন্য একটা বস্তুর কাছাকাছি নিয়ে আসি তাহলে এই বস্তুটা ইলেকট্রন দান করবে নাকি ইলেকট্রন গ্রহণ করবে, সেই ধর্মটাই হচ্ছে আদান। এখন বস্তুটা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন দান করতে পারে। এখন দেখো আমি তোমাদের নর্মালভাবে বুঝাই যে আমরা হচ্ছে সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি। আমরা হচ্ছে সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি। সোডিয়াম পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে 11টা প্রোটন থাকবে। সোডিয়াম পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে 11টা প্রোটন, এবং বাইরে থাকবে হচ্ছে 11টা ইলেকট্রন। আচ্ছা, তার মানে কি? যে একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে তার অরবিটালে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকে। একটা পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন থাকে তার কেন্দ্রে তত সংখ্যক প্রোটন থাকে। এই প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সমান। এ কারণে একটা পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে, আদান নিরপেক্ষ থাকে, অর্থাৎ সেটা কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো ধর্ম প্রকাশ করে না। কিন্তু দেখো, আমি যদি এই সোডিয়ামের এই ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন নিয়ে যাই, অর্থাৎ একটা ইলেকট্রন মাইনাস করে দেই, তাহলে আমরা এখানে ইলেকট্রন পাবো কয়টা? 10টা ইলেকট্রন পাচ্ছি। তাহলে দেখো যে এখন সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11, এবং ইলেকট্রন সংখ্যা কত? 10। প্রোটনের চার্জ কি? আমরা জানি পজিটিভ। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে দেখো, পজিটিভ চার্জ আছে এখানে 11টা আর নেগেটিভ চার্জ আছে এখানে 10টা। তাহলে এই পুরো পরমাণুটাই এই পজিটিভ আদান জুড়ে যাবে। পুরো পরমাণুটাই হচ্ছে পজিটিভ আদান জুড়ে যাবে, অর্থাৎ এই পুরো পরমাণুটাই একটা ধনাত্মক আদান হিসেবে কাজ করবে। কেন ধনাত্মক আদান হিসেবে কাজ করবে? কারণ তার মধ্যে প্রোটনের আধিক্য বেশি। অর্থাৎ এই পরমাণুটার মধ্যে, সোডিয়ামের এই পরমাণুটার মধ্যে প্রোটনের আধিক্য বেশি। এখানে প্রোটন আছে 11টা এবং ইলেকট্রন আছে 10টা। তাহলে আমরা বলতে পারি যে এই সোডিয়ামের এই পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জিত। তাহলে আমরা লিখতে পারি Na+। কথাটার মানে কি? Na+ কথাটার মানে হচ্ছে যে এই সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে।
সরিয়ে নেওয়ার ফলে তার মধ্যে প্রোটনের আধিক্য দেখা গেছে, এই জন্য এখানে কি হবে, প্লাস হবে। এখন বিপরীতভাবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে মনে করে নিচ্ছি এখন যে ইলেকট্রন 11টায় আছে, আমরা একটা প্রোটন সরিয়ে নিচ্ছি কোনোভাবে, যে কোনোভাবে একটা প্রোটন সরিয়ে নিচ্ছি। একটা প্রোটন সরিয়ে নিলে, না প্রোটন সরিয়ে নিব না, অ্যাকচুয়ালি প্রোটন তো 11টায় থাকবে। আমি এই সোডিয়াম এই পরমাণুতে আরও একটা ইলেকট্রন দিচ্ছি, আরও একটা ইলেকট্রন যদি দেই তাহলে এখানে 11টা প্লাস 1 ইকুয়াল হবে হচ্ছে 12টা। এখানে কি দেখতে পাচ্ছি, 12টা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ, আর এই প্রোটনের চার্জ কি, পজিটিভ। তাহলে এখন কি নেগেটিভ চার্জে বস্তুটা বিস্তৃত, অর্থাৎ এই পুরো পরমাণুটার মধ্যে নেগেটিভ চার্জ বেশি, নেগেটিভ চার্জ বেশি। এই নেগেটিভ চার্জ বেশি থাকার কারণে এই পুরো পরমাণুটা তোমার নেগেটিভ চার্জ হিসেবে কাজ করবে, অর্থাৎ পুরো পরমাণুটাই হচ্ছে কি নেগেটিভ চার্জ হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে এই সোডিয়ামের ইলেকট্রন শেলে যদি আমরা এক্সট্রা আরও একটা ইলেকট্রন যোগ করি, তাহলে আগে ছিল 11টা, এখন 1 যোগ 1 ইকুয়াল টু হবে হচ্ছে 12টা। এখানে কি ইলেকট্রনের আধিক্য বেশি, তাই পুরো পরমাণুটা একটা নেগেটিভ চার্জ হিসেবে কাজ করবে, অর্থাৎ পরমাণুটা আমরা লিখতে পারি Na মাইনাস। এই কথাটার মানে হচ্ছে যে সোডিয়াম পরমাণুতে একটা ইলেকট্রন দেওয়া হয়েছে, একটা ইলেকট্রন এখানে বেশি আছে। এখন দেখো যেটা আমি বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারলাম এখান থেকে, যে কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তাহলে সেখানে ধনাত্মক চার্জটা কি বিস্তৃত হয়ে যাবে, অর্থাৎ পুরো বস্তুটাই ধনাত্মক চার্জে চার্জিত হবে। তার মানে আমি বলতে পারি যে এটা একটা ধনাত্মক আধান। এবং ওই বস্তুতে যদি আমি একটা ইলেকট্রন দেওয়া যায়, তাহলে সেখানে কি ইলেকট্রনের আধিক্য দেখা যাবে, তাহলে আমি বলতে পারি যে ওই বস্তুটা কি ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি, যে মূল আলোচনা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে দুইটা আধানের মধ্যে ঘটবে। সে আধান দুইটা হতে পারে হচ্ছে পজিটিভ আধান, আবার হতে পারে নেগেটিভ, অথবা হতে পারে পজিটিভ নেগেটিভ। এই তিনটা ঘটনা ঘটতে পারে, এই তিনটা ঘটনা ঘটতে পারে তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বলের বেলায়। অর্থাৎ এই দুইটা বস্তুই যদি পজিটিভ থাকে, তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে সেই বলটা হচ্ছে বিকর্ষণধর্মী বল কাজ করবে। ওকে, আর তাদের সেই বস্তু দুটা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক চার্জে চার্জিত থাকে, তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা হচ্ছে কি বিকর্ষণধর্মী বল কাজ করবে। এবং একটা বস্তু যদি পজিটিভ আর একটা বস্তু যদি নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যে যেই বল কাজ করবে সেই বলটা হচ্ছে আকর্ষণধর্মী বল কাজ করবে। তাহলে আমরা কি বুঝলাম, যে দুটা বস্তু থাকবে তারা যদি সেম ধর্মে থাকে, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এবং তারা যদি একটা অপরটার বিপরীত চার্জে চার্জিত থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণধর্মী বল কাজ করবে। আচ্ছা, তাহলে এই তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বল হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। আমার 2 নম্বর অপশন হচ্ছে কি অসীম পর্যন্ত বিস্তৃত। এটা মহাকর্ষ বলের মতোই হবে, যে বস্তু বা চার্জিত বস্তু দুইটা যেখানেই থাকুক না কেন, তাদের মধ্যে একটা বল কাজ করবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করবে। এটা অসীম পর্যন্ত হতে পারে। এখন এই বলের মান কেমন আমরা দেখি, যে এই বলের মান হচ্ছে যে মহাকর্ষ ইন্টু 10⁶। দ্যাট মিনস যে মহাকর্ষ বল থেকে 10⁶ গুণ বেশি এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে কি অনেক গুণ বেশি না? মহাকর্ষ বল হচ্ছে খুবই নগণ্য বল, সেই নগণ্য বল থেকে 10⁶ গুণ বেশি হচ্ছে আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখন দেখো আমরা আমাদের 3 নম্বর বেসিক ফোর্সে আসি, সেটা হচ্ছে উইক ফোর্স বা দুর্বল বল। আমরা কথাটার মাধ্যমে বুঝতে পারতেছি যে এই বলটা কি, এই বলটা হচ্ছে দুর্বল, অর্থাৎ এই বলের মান কি খুবই কম। এই বলের মান হচ্ছে খুবই কম, কিন্তু সেটা মহাকর্ষ বল থেকে বেশি হবে। আমি আবার বলছি যে দুর্বল নিউক্লিয় বলের মান খুবই কম হবে, কিন্তু সেই বলের মানটা তোমার মহাকর্ষ বল থেকে বেশি হবে। এখন এই দুর্বল নিউক্লিয় বল আসলে কোথায় কাজ করে, কিভাবে কাজ করে? তো দুর্বল নিউক্লিয় বল হচ্ছে খুব কম জায়গার মধ্যে কাজ করবে, মানে তাদের দূরত্ব যদি অনেক বেশি থাকে, তাহলে এই দুর্বল নিউক্লিয় বল কাজ করতে পারে না। দুর্বল নিউক্লিয় কাজ করার জন্য সেখানে দুইটা বস্তুর প্রয়োজন, অর্থাৎ সেই দুইটা বস্তুর মধ্যে, ধরো আমি একটা বস্তু ধরলাম হচ্ছে এইটা, আর একটা বস্তু ধরলাম হচ্ছে
এইটা। এখন এই দুইটা বস্তুর মধ্যে যে তোমার দুর্বল নিউক্লিয় বল কাজ করবে, তারা কতটুক দূরত্বে থাকলে কাজ করবে, কতটুক দূরত্ব থাকলে কাজ করবে না, এটা হচ্ছে এটার মূল ফ্যাক্ট। এটার মূল ফ্যাক্ট হচ্ছে তাদের দূরত্ব। তো বিজ্ঞানের ভাষায় যে এই দুইটা বস্তু যদি 10⁻18 মিটার দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে দুর্বল বা উইক ফোর্স কাজ করবে। দেখছো এখানে দূরত্বটা খুবই কম, যে 10⁻18 মানে হচ্ছে 1কে যদি আমি 10⁻18 দ্বারা ভাগ করি, তাহলে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে মিটারে। ততটুকু দূরত্বে থাকলে হচ্ছে এই দুর্বল ফোর্স কাজ করবে। এখন বাস্তবে কি এত কম দূরত্ব সম্ভব? বাস্তবে এত কম দূরত্ব সম্ভব না। এত কম দূরত্ব সম্ভব হচ্ছে পরমাণুর কেন্দ্রে। এত কম দূরত্ব সম্ভব হচ্ছে কোথায়? একটা পরমাণুতে যে মৌলিক কণিকাগুলো থাকে তারা খুবই কম দূরত্বে থাকে, পাশাপাশি থাকে। তো এই পরমাণুর মধ্যে হচ্ছে এই উইক ফোর্সটা কাজ করবে। এখন আমাদের যে তেজস্ক্রিয় বিক্রিয়া আছে, তেজস্ক্রিয় যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ তেজস্ক্রিয় বিক্রিয়ার ফলে আমাদের 3টা রশ্মি নির্গত হয়। সেই 3টা রশ্মির মধ্যে এই বিটা হচ্ছে একটা রশ্মি। তো বিটা রশ্মি কেন নির্গত হয়? বিটা রশ্মি নির্গত হয় হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। আমরা খেয়াল করি যে আমাদের যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস আছে, সেই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আমাদের 3টা রশ্মি নির্গত হয়। বাকি 2টা আমাদের জানা দরকার নেই। এই বিটা রশ্মিটা আমরা জানি যে বিটা রশ্মিটা হচ্ছে কেন নির্গত হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াসের মধ্যে এই উইক ফোর্সের কারণে হচ্ছে আমাদের বিটা রশ্মিটা নির্গত হয়। আচ্ছা ঠিক আছে, এবং এই বলের মান কেমন হবে? সবসময় আকর্ষণধর্মী হবে। দেখো আমি এখানে লিখেছি 4 নম্বর অপশনে যে উইক ফোর্সের প্রকৃতি হচ্ছে আকর্ষণধর্মী। আমাদের মহাকর্ষ বল কেমন ছিল? আকর্ষণধর্মী ছিল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কেমন ছিল? আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী হতে পারে। দুইটা চার্জিত বস্তুকণা যদি একই চার্জে চার্জিত থাকে তাহলে কি বিকর্ষণ বল কাজ করবে, আর যদি ডিফারেন্ট চার্জে চার্জিত থাকে তাহলে সেখানে কি আকর্ষণ ধর্ম কাজ করে। তাহলে এই দুর্বল নিউক্লিয় বলের বেলায়ও সবসময় আকর্ষণ বল কাজ করে, তাদের মধ্যে কোনো বিকর্ষণ বল কাজ করবে না। এখন দেখো আমাদের 4 নম্বর বল ছিল কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, এখানেও 2টা বস্তু লাগবে। 2টা বস্তুর মধ্যে কি যে বলটা কাজ করবে, সেটা একটা বল কাজ করবে। তাহলে এই বলটা হচ্ছে, আমি এখানে একটু দেখাই তোমাদের। দেখো আমি এখানে লিখেছি যে 10⁻15 মিটার। এ কথাটা মানে হচ্ছে যে 2টা বস্তু থাকবে সেই 2টার বস্তুর মধ্যে যদি দূরত্ব -10⁻15 মিটার বা এরও কম থাকে, তাহলে এখানে আমাদের স্ট্রং ফোর্স বা সবল নিউক্লিয় বলের ইংলিশ হচ্ছে কি স্ট্রং ফোর্স, STRONG, স্ট্রং ফোর্স। আচ্ছা, তাহলে আমি 2টা বস্তু এখানে ধরে নিচ্ছি। আমার এই হচ্ছে একটা বস্তু এবং আরেকটা বস্তু হচ্ছে এইটা, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত থাকা লাগবে? 10⁻15 বা এর কম। 10⁻15 বা এর কম যদি 2টা বস্তু থাকে, এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলেই তাদের মধ্যে কেবল সবল নিউক্লিয় বল কাজ করা সম্ভব। এখন দেখো এই বলের মান কেমন? এই বলের মান হচ্ছে অনেক বেশি শক্তিশালী। এখন এত কম দূরত্বে অবস্থিত 2টা বস্তু, তারপরেও তাদের বলের মান কি খুবই বেশি। এটা কি আসলে পসিবল? হ্যাঁ, এটা আসলেই পসিবল। কারণ এত কম দূরত্ব কি আমাদের বাস্তবে সম্ভব না। কোথায় সম্ভব? আমাদের হচ্ছে যে পরমাণু আছে, আমাদের মৌলের যে পরমাণু আছে, সেই পরমাণুর মধ্যে কি কি থাকে আমরা জানি যে আমাদের যে মৌল রয়েছে সেই মৌলের পরমাণুর মধ্যে থাকে হচ্ছে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। এটা যদি আমি একটা পরমাণুর ভর কেন্দ্র চিন্তা করি, এই ভর কেন্দ্রের মধ্যে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন পরস্পরে 10⁻15 বা তারও কম দূরত্বে অবস্থান করে। এজন্য সবসময় এই সবল নিউক্লিয় বলটা এই ভরকেন্দ্র প্রোটন এবং নিউট্রনের মধ্যে হয়ে থাকে। এখন তাদের বলের মান আমি এখানে বলেছি, দেখো যে তাদের বলের মান হচ্ছে অনেক বেশি শক্তিশালী হবে। এখন এই ছোট 2টা বস্তু তারা এত কম দূরত্বে অবস্থানরত, কিন্তু তারপরও এদের মধ্যে এত বেশি শক্তিশালী বল কিভাবে কাজ করে? হ্যাঁ, এদের মধ্যে এত বেশি শক্তিশালী বল কাজ করে কারণ এই প্রোটন আর নিউট্রন পরস্পরকে প্রচণ্ড বেগে আকর্ষণ করে। মানে এই প্রোটন আর নিউট্রনকে প্রচণ্ড বেগে দুজনকে আকর্ষণ করে এবং দুজন
এভাবে একটা অপরটার সাথে জড়িয়ে থাকে তাদের মধ্যে আকর্ষণ বলের মান অনেক বেশি। তাদের মধ্যে কি আকর্ষণ বলের মান অনেক বেশি। এখন কোনোভাবে যদি এই পরমাণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করানো যায় বা এটাকে বিস্ফোরণ ঘটানো যায়, যেমনটা আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিয়াস বোমার কথা বলতে পারি। নিউক্লিয়াস বোমার নাম আমরা সবাই শুনেছি, যে একটা নিউক্লিয়াস বোমা যখন বিস্ফোরণ ঘটে তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। কেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়? কারণ নিউক্লিয়াস বোমার মধ্যে থাকে হচ্ছে পরমাণুর মধ্যে থাকে হচ্ছে কি প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন কি প্রচণ্ড বলে তারা কি এভাবে একসাথে থাকে। যখন এটা বিস্ফোরণ ঘটানো হয়, বমটাকে বিস্ফোরণ ঘটানো হয়, তখন এই প্রোটন থেকে নিউট্রনকে আলাদা করা হয় বা এই নিউট্রন থেকে প্রোটনকে আলাদা করানো হয়। হ্যাঁ, বিস্ফোরণ করা মানে হচ্ছে কি একটা থেকে আরেকটা আলাদা করানো। এখন দুইটা প্রচণ্ড বলে তারা লেগেছিল, এখন তাদেরকে যদি আলাদা করি তাহলে কি প্রচণ্ড বল সেখান থেকে উৎপন্ন হবে না আমাদের? অবশ্যই সেখান থেকে প্রচণ্ড বলের উৎপন্ন হবে। এই জন্য এই নিউক্লিয়াস বোমা হচ্ছে এত বেশি শক্তিশালী। তো তারপর হচ্ছে 3 নম্বর অপশন কী ছিল, যে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন নিউট্রন থাকে তাদের মধ্যেই এই বল সম্ভব, অর্থাৎ সবল নিউক্লিয় বল ঘটা সম্ভব। এখন এই বলের মান কেমন হবে? এই বলের মানও হচ্ছে আকর্ষণধর্মী। এই বলের মানও হচ্ছে আকর্ষণধর্মী, অর্থাৎ সবল নিউক্লিয় বলের মানও হচ্ছে আকর্ষণধর্মী। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 4টা বেসিক ফোর্স বা মৌলিক বল ছিল, সেই 4টা মৌলিক বলের মধ্যে শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আকর্ষণ বা বিকর্ষণধর্মী হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স শুধুমাত্র আকর্ষণ বা বিকর্ষণধর্মী হতে পারে। আর বাকি যেই 3টা বেসিক ফোর্স আমাদের এখানে আছে, কি ফোর্স? মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই 3টা বল শুধুমাত্র আকর্ষণধর্মী হবে, এখানে বিকর্ষণধর্মী কোনো বল কাজ করবে না। তাহলে আমরা এটা বুঝলাম। আমরা এখন কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? তাহলে এখানে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে আমি লিখে ফেলি, সবল বল হচ্ছে কি সবচেয়ে বেশি শক্তিশালী। তারপর কোন বলটা শক্তিশালী? তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচুম্বকীয় বল শক্তিশালী, কারণ এটা কি মহাকর্ষ বল থেকে শক্তিশালী 10⁶ গুণ। ওকে, আর এই তড়িৎচুম্বকীয় বলটা কি এটা থেকে শক্তিশালী হবে, কারণ এটা তো সবল নিউক্লিয় বল, সবল বল। এখানে বলের মানটা খুবই কম, কিন্তু মহাকর্ষ বল থেকে বেশি। তাহলে এখানে হবে কি তড়িৎচুম্বকীয় বল, তারপর তড়িৎচুম্বকীয়। এখন তারপর কোন বলটা বেশি শক্তিশালী? তারপর হচ্ছে সবল নিউক্লিয় বলটা হচ্ছে বেশি শক্তিশালী, কারণ এটা কি এটার বলের মানও হচ্ছে নগণ্য, আর মহাকর্ষ বলের মানও হচ্ছে নগণ্য, কিন্তু সবল নিউক্লিয় বলের মান মহাকর্ষ বল থেকে কিছুটা বেশি। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে সবল, এবং সর্বশেষ হচ্ছে মহাকর্ষ। এখন এই তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বল থেকে 10⁶ গুণ বেশি। এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, আমরা সেই এক্সপেরিমেন্টটা করতে পারি। আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে প্লাস্টিকের চিরুনি অথবা আমরা কলম ব্যবহার করতে পারি। প্লাস্টিকের চিরুনি অথবা কলম যদি আমরা চুলের সাথে কিছুক্ষণ ঘষে আমরা যদি কাগজের টুকরার সাথে সংস্পর্শ ঘটায়, আমরা দেখতে পাবো যে কাগজের টুকরো এই কলমের সাথে লেগে আছে। এটা কেন লেগে থাকে? এটা কারণ হচ্ছে, আমি আবার বলতেছি, তোমাদের এক্সপেরিমেন্টটা তোমরা করতে পারো, তোমরা প্রত্যেকেই এক্সপেরিমেন্টটা বাসায় করতে পারো। আমি একটু ধরো একটা পেন, একটা কলম, এটা হচ্ছে একটা পেন। এটাকে যদি কিছুক্ষণ নিজেদের শুকনো চুলের সাথে, ড্রাই হেয়ারের সাথে কিছুক্ষণ ঘষাঘষি করার পরে কিছু কাগজের টুকরো নিবা, এভাবে কাগজের টুকরো যদি নাও এবং এই কাগজের টুকরোর উপর যদি কলমটা এভাবে ধরো, দেখবে যে এই কাগজের টুকরোগুলো এই কলমের সাথে লেগে যাচ্ছে। কেন লেগে যাচ্ছে? কারণ এখানে তড়িৎচুম্বকীয় বলের উদ্ভব হয়েছে। কিভাবে তড়িৎচুম্বকীয় বলের উদ্ভব হলো আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে, দেখো, আমরা যখন এই পেনটাকে আমাদের ড্রাই হেয়ারের সাথে সংস্পর্শ করিয়েছি বা এভাবে ঘষা দিয়েছি, তখন আমাদের চুল থেকে ইলেকট্রন এই কলমে চলে গেছে। কারণ ইলেকট্রন স্থানান্তর ঘটানো সম্ভব। একটা সারফেসের সাথে আরেকটা সারফেস ঘষা লাগলে সেখানে ইলেকট্রন স্থানান্তরিত হয়। যেমন আমি এই মার্কারটার সাথে এই মার্কারটা এভাবে ঘষা দিলাম,
এই মার্কার থেকে ইলেকট্রন এই মার্কার এসেছে অথবা এই মার্কার থেকে ইলেকট্রন এই মার্কার এসেছে। ইলেকট্রনের পরিমাণ খুবই কম এবং ইলেকট্রনের আকার খুবই ছোট, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই কলমটাকে যখন আমাদের চুলের সাথে এভাবে ঘষা লাগিয়েছি তখন আমাদের চুল থেকে ইলেকট্রন এই কলমে চলে এসেছে। এখন আমরা কি জানি যে ইলেকট্রন গ্রহণ করলে, আমরা সোডিয়ামেরও এক্সাম্পল থেকে দেখেছিলাম যে ইলেকট্রন যদি দেওয়া যায় তাহলে সেখানে ইলেকট্রনের আধিক্য দেখা যায়। ইলেকট্রনের আধিক্য যদি দেখা যায় তাহলে সেটাকে আমরা কি নেগেটিভ চার্জ বলতে পারি। তাহলে যেহেতু এখানে ইলেকট্রন এই কলমের সাথে এক্সট্রা ইলেকট্রন যুক্ত হয়েছে তাহলে এর চার্জটা কি হবে? চার্জটা হবে হচ্ছে নেগেটিভ। চার্জটা কি নেগেটিভ। খেয়াল করো নেগেটিভ কেন? কারণ আমাদের চুলের সাথে ঘষার ফলে চুল থেকে ইলেকট্রন এই কলমে চলে গেছে, অর্থাৎ প্লাস্টিকের কলম হওয়ার কারণে আমাদের চুল থেকে ইলেকট্রন এই কলমে চলে গেছে। তাহলে ইলেকট্রন যেহেতু কলমে চলে গেছে সেখানে কি এই প্লাস্টিকের যে পরমাণুগুলো আছে সেখানে ইলেকট্রন আর প্রোটন সমান সমান আকারে ছিল, তখন নিরপেক্ষ ছিল। যখনই আমাদের চুল থেকে ইলেকট্রন এই কলমে চলে গেল তখন সেখানে ইলেকট্রনের আধিক্য দেখা দিল এবং এই পুরো কলমটাই কি হিসেবে কাজ করলো? একটা নেগেটিভ আদান বা একটা নেগেটিভ চার্জ হিসেবে কাজ করলো। এখন আমরা আসি এই কাগজের টুকরোর বেলায়। কাগজের টুকরোতে কি সেখানে পরমাণু আছে, পরমাণুতে কি কি থাকবে? ইলেকট্রন থাকবে এবং প্রোটন থাকবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে এখানে প্রোটন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে প্রোটন, এখানে ইলেকট্রন, একটু ছোট হয়ে গেল, এখানে প্রোটন, এখানে ইলেকট্রন, এখানে প্রোটন, এখানে ইলেকট্রন। আমরা এভাবে একটু বুঝে নিবা তোমরা সবাই, আমরা এখানে ছোট করে লিখতেছি, এখানে প্রোটন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। আচ্ছা, তাহলে এই কলমটা এখন কি পুরো কলমটা হচ্ছে কি নেগেটিভ চার্জে চার্জিত এবং এই কাগজটা কিন্তু এখনও নিরপেক্ষ আছে, মানে নিউট্রাল অবস্থায় আছে, কারণ তার মধ্যে কি নিউট্রন প্রোটন সমান সংখ্যক আকারে আছে। এখন এই কলমটাকে যখন আমি কাগজের কাছে নিয়ে আসছি, দেখো এই কলমটাকে যখন আমি কাগজের কাছে নিয়ে আসছি তখন এই কাগজের মধ্যে যে ধনাত্মক যে প্রান্তটা ছিল, অর্থাৎ কাগজের পরমাণু যে ধনাত্মক প্রান্তটা ছিল সেই ধনাত্মক প্রান্তটা এই নেগেটিভ চার্জের চার্জিত বস্তুকে কি করতেছে? আকর্ষণ করতেছে। কারণ আমরা জানি কি, আমরা কি জানি তড়িৎচুম্বকীয় বল থেকে আমরা কি জানি যে একটা ধনাত্মক চার্জ একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই কাগজের টুকরার মধ্যে ছিল কি পজিটিভ চার্জ, এই কলমটা হচ্ছে কি নেগেটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে এখান থেকে কিছু কাগজের টুকরো এখানে লেগে থাকবে। কতক্ষণ পর্যন্ত লেগে থাকবে? যতক্ষণ পর্যন্ত এই কলমের মধ্যে এই ইলেকট্রনগুলো সঞ্চার হবে, অর্থাৎ আমাদের হেয়ার থেকে যে ইলেকট্রনগুলো এখানে চলে গেছে সেই ইলেকট্রনগুলো যতক্ষণ এখানে থাকবে। ইলেকট্রনগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন, এগুলো কিন্তু সবসময় পেনের মধ্যে থাকবে না, কিছুটা সময় থাকবে, কয়েক সেকেন্ড বা ন্যানো সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড, সর্বোচ্চ 2 সেকেন্ড, এর বেশি থাকবে না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই ড্রাই হেড থেকে যে মুক্ত ইলেকট্রনগুলো এই পেনের মধ্যে চলে গেছে যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাগজগুলো লেগে থাকবে। তারপর যখন মুক্ত ইলেকট্রনগুলো চলে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে তখন কি এই কাগজের টুকরোগুলো এই আকর্ষণ ধর্মটা ছেড়ে দিবে, সে আগের অবস্থায় ফিরে আসবে। এখন আমরা দেখি যে এখন আমরা আমাদের সামারি যেটা বলতে পারি, আরেকটা কথা আমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে ধনাত্মক যেই প্রোটনটা, ধনাত্মক যেই বস্তুটা, সেটা যে ঋণাত্মক বস্তুকে আকর্ষণ করলো আসলে কেন করে? যে একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে কেন আকর্ষণ করে? এটা আকর্ষণ করে কেন আমরা একটু দেখি। দেখো যে এই পেনটা যখন ঋণাত্মক চার্জে চার্জিত হলো তার মধ্যে কি একটা ইলেকট্রন বেশি হয়ে গেল, কিন্তু তার মধ্যে প্রোটন, কিন্তু আমি সোডিয়ামের কথা চিন্তা করি যে সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে 11টা। যখন ওই সোডিয়ামকে আমি একটা ইলেকট্রন দিলাম তখন তার ইলেকট্রন হয়ে গেল কয়টা? 12টা, এবং তার প্রোটন কয়টা? 11টায় আছে। তো ইলেকট্রন 12টা হওয়ার কারণে তার মধ্যে কি নেগেটিভ চার্জের প্রভাব বেশি থাকবে, অর্থাৎ সেই পুরো পরমাণুটা কি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। কিন্তু এটা একটা ইমব্যালেন্স অবস্থা। ইমব্যালেন্স অবস্থার মানে হচ্ছে যে এইভাবে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে সে সারা জীবন থাকতে পারবে না, তার একটা স্থিতিশীলতার প্রয়োজন আছে, অর্থাৎ টিকে থাকতে হলে তার একটা স্থিতিশীলতার প্রয়োজন আছে। স্থিতিশীলতা হচ্ছে যে সে নিরপেক্ষ অবস্থায় থাকতে হবে, যে প্রকৃতিতে যদি সে বিরাজমান থাকে তাহলে তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান সমান হতে পারে। কিন্তু আমরা যেহেতু একটা ইলেকট্রন বেশি এখানে দিলাম তাহলে একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে। এখন সে চিন্তা করবে যে কখন এই ইলেকট্রনটা ত্যাগ করা যায়, যে কখন এই একটা এক্সট্রা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে আমি বাঁচতে চাই, আমি আমার এক্সিস্টেন্স আমি ধরে রাখতে চাই। তখন সোডিয়াম কি করবে? অন্য একটা পরমাণু খুঁজতে থাকবে যে যার একটা ইলেকট্রনের ঘাটতি আছে,
যার একটা ইলেকট্রনের ঘাটতি আছে। সোডিয়াম কি করবে, ওই একটা ইলেকট্রন তাকে দিয়ে দিবে, সে এখানে নিরপেক্ষ হয়ে যাবে। আর যার একটা ইলেকট্রন ঘাটতি ছিল সেও একটা ইলেকট্রন পেয়ে খুশি, সেও এখন নিরপেক্ষ হয়ে গেল। এভাবে কি তাদের অস্তিত্ব টিকে থাকবে। তাহলে এখানে যে কলমটা ছিল সে ছিল কি নেগেটিভ চার্জ দিত, মানে কি তার মধ্যে ইলেকট্রন বেশি হয়ে গেছিলো। এখন সে চেষ্টা করবে যে কীভাবে ইলেকট্রনগুলো দূর করা যায় তার থেকে। এখন সে যেহেতু এখানে কাগজের টুকরাগুলো পেয়েছে, তো কাগজের টুকরার মধ্যে কী ছিল, পজিটিভ চার্জ ছিল। সেই এই নেগেটিভ কলমটা এই পজিটিভ চার্জটাকে কী করলো, আকর্ষণ করে কিছু ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে কলম এখন বাঁচলো। কলম এখন মুক্ত অবস্থায় বা নিউট্রাল অবস্থায় হয়ে গেল। তো এইভাবে হচ্ছে, তো এই ধর্মগুলো কাজ করে দেখেই কিন্তু পজিটিভ আর নেগেটিভ প্রান্ত পরস্পরকে আকর্ষণ করে। এখন সমধর্মী চার্জ কেন পরস্পরকে বিকর্ষণ করে, এটা সেম কারণ। সমধর্মী চার্জ যেমন আমি যদি বলি এখানে যে সোডিয়ামের একটা ইলেকট্রন যদি দেওয়া হয়, সেটা কি সোডিয়াম প্লাস হয়ে যাবে। এখন আমি আরেকটা মৌলের কথা চিন্তা করি, আমি আরেকটা সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি যে এখানে আরেকটা সোডিয়াম পরমাণু আছে, সেখানে আরেকটা ইলেকট্রন দিলাম, তাহলে কি দুইটা সোডিয়াম পরমাণু কি পজিটিভ চার্জে চার্জিত। এখন এই পরমাণুটাও চাচ্ছে একটা ইলেকট্রন কাউকে দিতে, কারণ দিয়ে সে নিজে মুক্ত হবে। আর এই সোডিয়াম পরমাণুটা চাচ্ছে কি একটা ইলেকট্রন কাউকে দিকে, এখন সেও চাচ্ছে দিতে, দুই দিকে ঠেলা দিচ্ছে দুইজনকে, এই জন্য হচ্ছে বিকর্ষণ করে। ঠিক আছে, এটা একটা ফানি থিওরি, মানে জাস্ট এইভাবেই ব্যাপারগুলো এইভাবেই ঘটে যে দুইজনেই দিতে যাচ্ছে, এখন কেউ কাউকে এটা নিবে না, দুজনেই বড় লোক, এখানে দুইজনে দিয়ে মুক্ত হতে যাচ্ছে, এই জন্য কেউ কারোটা নিচ্ছে না, দুইজনে ঠেলাঠেলি করতেছে। এই ঠেলাঠেলি করে তাদের মধ্যে একটা কি দূরত্ব হয়ে যায়, যে এই পরমাণুটা বলতেছে তুমি নাও, এই পরমাণুটা বলতেছে তুমি নাও, এখন কেউ কারোটা নিচ্ছে না, দুইজনেই দিচ্ছে। এই জন্য তাদের মধ্যে কি একটা ডিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং ভিন্নধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তো এই বেসিক বল নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। আর এই যে পয়েন্টগুলো আমি লিখলাম এগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে রাখবে এবং খাতায় তুলে মুখস্থ করে নেবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর মহাকর্ষ বল এই দুটো হচ্ছে আমাদের বুঝতে হবে। প্রিভিয়াস দুইটা পর্বে আমি তোমাদের শুধুমাত্র মহাকর্ষ বল নিয়ে আলোচনা করেছি। সেখানে দেখিয়েছি যে মহাকর্ষ সূত্রটা কিভাবে আসছে এবং মহাকর্ষ ত্বরণের মান কিভাবে পরিবর্তন হয়, এবং তোমাদের আমি এই দুর্বল নিউক্লিয় বল নিয়ে আমি তোমাদের এই অধ্যায়ে কোনো আলোচনা করব না, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে এই অধ্যায়ে কোনো আলোচনা করব না, কারণ এটার জন্য আমাদের টোটাল একটা চ্যাপ্টারই পড়ে আছে, স্থির তড়িৎ বা চলতড়িৎ। ওই দুই চ্যাপ্টারে আমি হচ্ছে তোমাদের এই তড়িৎ বা ম্যাগনেটিক ফোর্স নিয়ে আলোচনা করবো, কারণ সেখানে আমাদের একটা সূত্র আছে, কুলম্বের সূত্র। সেই সূত্রটা আমি হচ্ছে এখানে ডিটেলস আলোচনা করে বোঝাবো। আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।